গভীর রাত, প্রায় ভোর ৩টা বাজে। অনেক চা খেয়ে ফেলেছিলাম আজকে। চা, কফি, বেশ জম্পেশ আড্ডা হলো কয়েকজন বন্ধুদের সাথে। তারপরে এসে একটা শাওয়ার করলাম। শাওয়ার করে এপাশ ওপাশ করছি। গভীর রাত, ঘুম আসছে না। তাই কাউকে ডিস্টার্ব না করে গেস্ট রুমে যে বেডে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি, কিন্তু ঘুম তো আসছে না। তাই মনে করলাম যে একটা কিছু বলি, একটা কিছু লিখি। লিখতে গেলে চোখে কষ্ট হয়, তাই বলতে চাই। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। ভেবেছিনু মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরে। বারেক আব্দুল বারেক হয়ে গেছে, এখন ফিরে আর আসছি না, ফিরে আর যাওয়া হচ্ছে না। ঠিক এমনি এরকম একটা দিনে আমি অনেক রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা ৫টা কিংবা ৫:৩০ বা ৭টা, ৬টা-৭টা হবে, হঠাৎ একটা ফোন যে বেজে উঠল। নরমালি আমি ফোন ধরি না ঘুমে থাকলে। কিন্তু ফোনটা বেজে উঠল এবং আমি তৎক্ষণাৎ ফোনের দিকে তাকানোর চেষ্টা করলাম। ডান দিকে ফিরে দেখি যে কানাডা থেকে আমার প্রিয় ছোট ভাই, সহকর্মী সুহৃদ মেজর নামটা এখন তো মনে পড়ছে না। একজন ফোন করল। তার নামটা নাইবা বললাম। সে আমার আর্মিতে জুনিয়র ছিল এবং তার সাথে একসময় আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। আম একটু বিচ্ছিরি সম্পর্কই ছিল বিএমএতে যা হয় সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে। বাট তার আগে ২-১ বার ফেসবুকে কমিউনিকেশন করেছি। আমি ওকে বলেছিও একবার যে, "সাইদুল, আ আমি খুব দুঃখিত, তোমাকে মনে হয় বিএমএতে বেশ কষ্ট-টষ্ট দিয়েছি, চিল্লাচিল্লি করেছি। লেটস ফরগেট ইট, লেটস বিকাম ফ্রেন্ডস।" হয়তো এই কথাটার পরিপ্রেক্ষিতেই মেজর সাইদুল আমাকে ভোরবেলা, ও হয়তো টাইমটা ক্যালকুলেশন করে নাই যে ওর ওখানে যখন সন্ধ্যা, আমার এখানে তখন বিচ্ছিরি ধরনের গভীর একটা রাত। তো আমি তো একটু হয়ে গেলাম যে হঠাৎ করে কি ব্যাপার? নিশ্চয়ই কোনো একটা বিরাট কিছু হয়েছে। তো ফোনটা আস্তে করে ধরে, এটা শীতকাল ছিল। শীতকাল ঠিক না, বাট ওইদিন খুব শীত ছিল। সচরাচর ইংল্যান্ডে যা হয়। তো এরপরে হ্যালো বললাম। সে বলল, "স্যার, ডিস্টার্ব করলাম না তো?" আমি বললাম যে, "না রে ভাই, কি হয়েছে ভাই বলো?" তো বলল, "স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট করব।" "কি রিকোয়েস্ট?" বলল, "স্যার, আপনি কি হাসিনকে মনে আছে স্যার?" তো আমার আবছা, আবছা মনে আছে হাসিনকে। আমার মনে পড়ে শুকনা, লম্বা, খুব একটা ভদ্র, নীরব একটা ক্যাডেট ছিল। সে আমার মোস্তফা কোম্পানির। তো বলল, "হ্যাঁ, হাসিনকে কেন চিনব না? ও তো আমাদের মোস্তফা কোম্পানির।" বিএমএস একটা কোম্পানি হচ্ছে মোস্তফা কোম্পানি। ৪ টা কোম্পানির একটা কোম্পানি। তো এরপরে বলল, "স্যার, হাসিনের খবর কিছু জানেন?" আমি বললাম, "না রে ভাই, আমি কোনো কিছু জানি না। কেন, কি হয়েছে?" আমি তখন বললাম যে, "হাসিনকে তো আমি বিএমএতে দেখেছি, আমাদের কোম্পানিতে ছিল। চুপচাপ, ভদ্র। তারপরে আমি ওকে বগুড়াতে দেখেছি। ১৭ বেঙ্গলে ছিল, রংপুরে। তখন রংপুরে আমার অনেকগুলো খুব প্রিয়, প্রিয় বন্ধু ছিল। প্রায় যেতাম। কথা হতো, গল্প হতো, হাসাহাসি করতাম। তারপরে কালের অতল গর্ভে ওই সবকিছুই হারিয়ে গেছে। আমিও ভুলে গেছি।" তো তখন আমাকে বলল, "স্যার, আপনি কিছুই জানেন না?" আমি বললাম, "না, আমি তো কিচ্ছু জানি না।" বলল, "স্যার, হাসিন তো
এ এরকম ডিজিএফআইয়ের কাস্টডিতে আছে। তা বললাম, হাসিনা কে জানি আমাকে বলেছিল, হাসিনের রেজিমেন্টের কোনো অফিসার আমাকে বলেছিল, আমার মনে নাই। অথবা হয়তো আমাদের কোর্সমেটদের কোনো ট্যাদারিং এ আমি লন্ডনে শুনেছিলাম যে হাসিন নাকি হিল ট্যাক্সে যেয়ে খুব নাম করেছে, বীর প্রতীক পেয়েছে। তারপরে আরেকজন জানি কে বলেছিল, মনে নাই, যে বলেছিল সে নাকি র্যাবের একটা বিশাল ত্রাস এবং ইসলামিস্ট ইসলামিস্ট গ্রুপ যারা নাকি নতুন মাশরুমের মতো গ্রোথ হয়েছিল তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য সে ছিল এক সিপাহসালার। তো ওটা যখন আমি শুনেছিলাম তখন বুঝেছিলাম যে নিজের পায়ে সে নিজেই কুড়াল মারতেছে। কারণ যে যায় লঙ্কা সেই হয় রাবণ। বাংলাদেশের রাজনীতিতে যে যায় পাওয়ারে সেই আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাইকে ইউজ করে এবং আর্মিও মুচকি হাসে। যা করার করো, টের পাবা কয়দিন পরে গভর্নমেন্ট তোমাগুলো তো আমরাই ঠেলাইয়া বের করে দেবো, দিয়ে আবার পাওয়ারে আসবো। তারপরে আবার একটা মকারি করবো, একটা ইলেকশন করবো, করে আবার তোমাদের নতুন বোতলে পুরনো মদ দিব। দেওয়ার পরে তোমরা আবার ফেল করবা। তারপরে আমরা আবার পাওয়ারে আসবো। এই খেলাই চলতেছে বাংলাদেশে। অত্যন্ত দুঃখজনক। বাট তারপরেও যাকগে, সেটা আমার জানার বিষয় না। এটা আমি একজন নিরপেক নীরব একজন সাক্ষী হিসাবে সেই ১৯৭৫ সাল থেকে দেখে আসছি পালাবদলের খেলা। একবার এ নেয়, একবার ও নেয়, একবার এ নেয়, একবার ও নেয়। এই করতেছে। ইটস লাইক এ মিউজিক্যাল চেয়ার। তো যাই হোক, সেটা আমার মুখ্য ব্যাপার না। I'm not a politician in Bangladesh and I don't live in Bangladesh. So uh, I have no stake in the changing of the guards of Bangladesh. This is not my forte. This is not my job. I'm a civilian. I live in England, make a good living. I work very hard. That's my way of life. কিন্তু যখন আমি শুনতে পেলাম যে হাসিনের এই অবস্থা, তারপরে সাইদুল আমাকে মোরলেস কেঁদেই প্রায় বলল, "স্যার, জানেন স্যার, ভাবি মেয়েগুলোকে নিয়ে খুব কষ্টে আছে। স্যার, আপনার কোর্সমেট এখন আর্মির চিফ জেনারেল আজিজ, আপনার প্রিয় বন্ধু স্যার। আমি জানি স্যার, আপনারা মোস্তফা কোম্পানিতে খুব ক্লোজ ছিলেন। তারপরে আমি যখন বিএমএ থেকে কে ছুটিতে যেতাম, লং টার্ম ছুটিতে, তখন দেখেছি স্যার আপনার ২ বন্ধু দড়া টানার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। তারপরে ওইখানে একটা মিষ্টির দোকানে আপনি আর আজিজ স্যার রিকশায় করে যেয়ে মিষ্টি খেতেন। আমি এগুলো দেখতাম স্যার। আমাদের বাসার উপর থেকে, বাসার কোণা থেকে, কিন্তু ভয়ে আপনার কাছে আসতাম না। দূর থেকে এগুলো দেখতাম। তো তখন থেকেই বুঝেছিলাম যে আপনারা দুজন খুবই বন্ধু। এবং আমি একদিন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। তখন দেখলাম যে ১৪ বেঙ্গল আর 2 ফিল্ড আর্টিলারি রাস্তার এপাশের ওপাশের ২ টা রেজিমেন্ট। এবং আমি দেখেছিলাম যে আপনি গেমসের পরে হেঁটে আজিজ স্যারের ঘরে যাচ্ছিলেন। এটা আপনার রেজিমেন্টেশনের সময় আমি দেখেছিলাম। আজিজ স্যার যখন ব্যারাকে ছিল রেজিমেন্টেশনের সময়, আপনি এই পার থেকে হেঁটে আজিজ স্যারের সাথে যেয়ে দেখা করেছেন। দূর থেকে আমি ওইটাও দেখেছিলাম। আমার এসব কিছুই মনে নেই। যাই হোক, সেটা অন্য কথা। তো আমাকে বলল, "স্যার, আপনি যেমনি পারেন স্যার আজিজ স্যারকে বলে অ্যা আপনার কথা রাখবে স্যার। আপনি ওনাকে রিকোয়েস্ট করেন হাসিনকে যেন ছেড়ে দেয় স্যার।" তা বললাম, "দেখো, আমি আজিজকে, এটা তার, হি ইজ মাই ফ্রেন্ড, মাই পার্সোনাল ফ্রেন্ড। আমরা একে অপরের সাথে গত ৪০ বছর যাবৎ বন্ধুত্ব আমাদের। অ্যাম বাট যদিও আর্মি থেকে আসার পরে ২০০৬ সালের আগে আমার আজিজের সাথে যোগাযোগ হয় নাই। আমি মেজর ইয়াদে মাহবুবের কাছে শুনতে পেলাম যে আজিজের মিসেস ইন্তেকাল করেছেন। তখন আমি মেজর ইয়াদে মাহবুবকে জিজ্ঞেস করেছিলাম যে, "মাহবুব স্যার, সে আবার আমার দোস্ত ছিল, ইয়াদে মাহবুব। খুবই প্রিয় একটা বন্ধু, যদিও আমার সে সিনিয়র।" আমি বললাম যে, "ওস্তাদ, আপনি একটু আজিজের ঠিকানাটা দিয়েন।" বলল, "ও তো চিফ ইন্সট্রাক্টর এসএমআই-তে।" তো তখন আমি ওর কাছে একটা কন্ডোলেন্স লেটার পাঠিয়েছিলাম এসএমআই-তে। এই ১৯৯০ সালের পরে আমার সাথে ১৯৮৬ সালের পরে আজিজের সাথে আমার ১ম যোগাযোগ। এর মধ্যে আমাদের কোনো যোগাযোগ হয়নি।
তো আজিজ উত্তর দিল। দেওয়ার পরে সে আমাকে বলল, "তোর ইমেইল আছে?" আমি বললাম, "হ্যাঁ, আছে।" বলল যে, "আমাদের তো এখানে একটা কোর্সের গ্রুপ আছে। তুই যোগাযোগ করবি?" আমি বললাম, "ঢোকাই দিস, করব।" তো তারপরে ইমেইল চালাচালি হলো। একটা বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠল একে অপরের সাথে। অনেকদিন পরে বন্ধুদের মাঝে ফিরে গেলাম। তারপরে এভাবেই চলতেছিল। তো এরপরে আজিজের সাথে আমার কোনোদিন কথা হয় নাই। আমি ফোনে ১ বার ২ বার কথা বলেছিলাম। জাস্ট নরমাল, "কেমন আছিস? কি খবর?" এরপরে তো কেমন জানি চাকা ঘুরতে লাগলো। তারপরে একদিন শুনলাম যে আজিজ ব্রিগেডিয়ার হয়েছে এবং সে বিডিআর এর ডিজি। আমার ছোট ভাই আম খালেদ আমাকে এটা বলল, টুম্পা বলল যে, "ভাইয়া, দাদা, তোমার ফ্রেন্ড আজিজ ভাই তো বিডিআর এর ডিজি। তা আমি তো ঢাকায় পোস্টিং হয়ে এসেছি। আমার ছেলেটাকে যদি নূর মোহাম্মদ স্কুলে ভর্তি করা যায়।" তা বললাম, "এটা কেন? এটা আবার কোনো বলা লাগে নাকি? তুমি যাইতে ভর্তি করে দিবা। বিকজ নূর মোহাম্মদ স্কুল-টিস্কুল এগুলো তো আমার আব্বাদের সময়ই বানানো। আব্বারা তো এটা নিয়ে অনেক ক্যাম্পেইন-ট্যাম্পেইন করেছে। অনেক জোর জবরদস্তি করে, জোর করে এগুলো স্কুল-টিস্কুল স্যাংশন করেছে। কারণ তখনকার আম অমুক্তিযোদ্ধা পাকিস্তানি অফিসাররা এই মুক্তিযোদ্ধাদের নামে স্কুল-টিস্কুল বানাতে খুব একটা আনন্দ পেত না। এটা বাবাদের মুখে শুনেছি। যাই হোক, সেটা অন্য কথা। সেটা নিয়ে আমি প্রসঙ্গ আনব না। তো পরে আমি আজিজকে ফোন করলাম। আজিজকে বললাম যে, "দোস্ত কি করতে পারবি?" কয়, "দোস্ত এটা আমার এখতিয়ারের মধ্যে নাই বিকজ I don't know where he is. I can find out for you, but it is DGFI's matter. If he is arrested by DGFI, DGFI is not in my control. It is the Prime Minister and GT, মানে infamous General Tarek, is at the helm of the affairs. So I have no access and I cannot help." বললাম, "ওকে দোস্ত।" তো সাইদুলকে আমি বললাম ফোন করে যে, "সাইদুল ভাই, আমি এটা করতে পারবো কিনা জানি না। বাট তুমি একটা কাজ করো। If I know my friend Aziz, he is one of the most soft-hearted man I have ever seen in my life." তো বলল যে, "কি করতে হবে?" আমি বললাম, "তুমি ভাবিকে বলো আজিজ স্যারকে ফোন করতে। এই নাও তার নাম্বার। বইলো না যে আমি নাম্বারটা দিছি। তার পার্সোনাল ব্যক্তিগত নাম্বারে মিসেস হাসিনকে বলো ফোন করতে। তার মেয়েদেরকে বলো কথা বলতে। আর আমি যদি পারি আমি চেষ্টা করব।" তো তারপরে আমি প্রায় ২-১ দিন পরে কথা বলতাম। তারপরে আমি ঢাকায় গেলাম। ওর ছেলের বিয়েতে ১ম যাওয়ার পরে আমি ওখানে বললাম, বিয়ের পরের দিন আমি আর ও বসে ওর ওই আর্মি চিফের বাসার ওর অনেক পাখি, হরিণ-টরিণ ছিল। ওগুলো একসাথে দেখতে আমি আবার এই প্রসঙ্গটা উত্থাপন করলাম যে, "দোস্ত, তুই যেমনি পারস আমাদের মোস্তফা কোম্পানির হাসিন, এ বেচারাটা কষ্ট করতেছে। Why didn't you go and talk to the Prime Minister and see if you can release him? প্লিজ।" বাচ্চা মেয়েগুলো খুব কষ্ট করতেছে। ভাবির খুব অবস্থা খারাপ। ফাইন্যান্সিয়ালি they are suffering. Please do something. আজিজ বলল, "তুই আবার হাসিনের প্রতি এত হইলি কেন?" আমি হই নাই দোস্ত। It's nothing to do with me. I just told him that মেজর সাইদুল আমাকে ফোন করেছে এবং তুই তো জানিস আমি এ এসব ব্যাপারে খুবই সফট। I'm like a veneer. I'm very hard on the surface, but deep inside I'm like a chocolate. It melts in the mouth. Anyway, তো প্রসঙ্গক্রমে আল্টিমেটলি হাসিন মুক্তি পেল। আমি জানি না আমার কন্ট্রিবিউশন কি আছে কি না আছে। তারপরে আরো ১ বছর পরে শুনলাম সে goes in, comes out, goes in, comes out. তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল টার্কিতে। খুবই ভালো একটা বন্ধু। এখনো সে খুব পাওয়ারফুল ব্যক্তি। তার সাথে একদিন লন্ডনে আমরা ডিনার করলাম। সে আসছে। সে বাঙালি বংশোদ্ভূত বাট টার্কিতে খুবই যাতায়াত করে। লন্ডনেও তার অনেক প্রতিপত্তিশীল ব্যবসা আছে। তো তাকে আমি বললাম যে, "তুমি তো ওখানে খুব পাওয়ারফুল। তো আমি যদি কাউকে একটা ভিসা করে টার্কিতে পাঠিয়ে দেই, তুমি কি তাকে একটু কিছু করতে পারবা?" বলল, "কোনো ব্যাপার না মাই ফ্রেন্ড। জাস্ট সেন্ড হিম টু মি। I will organize something for him." I said, "থাকা-টাকার বলে ওগুলো ব্যবস্থা করা যাবে। Turkey is quite lenient in giving asylums or
temporary stay for 3-4 years for the Bangladeshi people who claim to say if they come to Turkey and say I'm in this political party, so Turkey looks down because সব রসুনের তো end is together, so uh, one রসুন helps the other রসুন. তো যাই হোক, তো আজকে যখন আমি হাসিনের কথাবার্তা শুনি ভিডিওতে, খুব উচ্ছ্বসিত কথায় প্রকম্পিত করে কথা বলে, মনে হয় যেন তার অঙ্গুলি হিলনেই সব কিছু চুরমাচুর হয়ে যাবে। আমি একটু অবাক হয়ে যাই যে মানুষ বেঁচে থাকলে বদলে যায় আর মরে গেলে পচে যায়। But whatever the case may be, I just wanted to say that um, I have played an important role. এবং এরপরে আরেকজনের ব্যাপারেও এরকমই বন্দী ছিল, কন্ট্রোভার্সিয়াল একজন পলিটিক্যাল লিডারের ছেলে। তার সাথে আমার কোনোদিন পরিচয় নাই, আমি কোনোদিন কথাও বলিনি। তাকে আমি দেখেছি বিএমএতে, আমি যখন ফার্স্ট টার্মের ক্যাডেট ছিলাম। তো তার বাবার এক রাজনৈতিক দলের একজন আমাকে রিকোয়েস্ট করলো যে ইমরান ভাই, আপনি অমুকের একটা খবর এনে দিতে পারবেন কিনা, বা উনি কোথায় আছে, বেঁচে আছে কি মরে গেছে। ওই গল্পটা আরেকদিন বলবো, আজ থাক হাসিনকে নিয়েই বললাম। তবে I'm completely confused because whenever I hear the way Hassin talks, oh my goodness, it's like he's opening the Pandora's box. And surprisingly, little did I know that he is so anti-liberation war. He is so deep into his mind. He is completely bloody well radicalized. And if I knew then, I would have not helped him. So I just felt that this secret mission and saving him from destitution, his family's destitution, I perhaps probably played a very small role. And I strongly feel that now I feel that what a mistake I have done, because the guy who doesn't believe in the existence of Bangladesh, who doesn't believe in the liberation war, looking through the prism of 1971, the ocean of blood that the nation has poured at the altar of the independence, to be kicked by a twat like Major Hassin or Lieutenant Colonel Hassin. Now maybe he is a brigadier, you never know, he will one day become a general. It's holy loot going on in Bangladesh. Joy Bangla, Joy Bangla. কি আর বলবো, থ্যাংক ইউ। আরেকদিন কথা বলবো আরেকজনের ব্যাপারে। ধন্যবাদ।